আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার, সত্যবার ঘটনার মধ্যে সিএম দ্য হরর চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করেন। প্রিয় লিসেনার, সিএম দ্য হরর ওয়ার্ল্ড সবসময় চেষ্টা করে সত্যকার ভৌতিক ঘটনাগুলো আপনাদের সামনে উপস্থাপন করার মাধ্যম দিয়ে সামনের দিকে আগাতে। প্রিয় লিসেনার, দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখবেন বা এখন যুক্ত হবেন বা পরবর্তীতে যুক্ত হবেন, তাদেরকে সকলকে জানাচ্ছি আমার শুভেচ্ছা এবং ভালোবাসা। প্রিয় লিসেনার্স, সিএম দ্য হরর ওয়ার্ল্ড চ্যানেলে যদি আপনারা কেউ যদি ঘটনা শেয়ার করতে চান, তাহলে আমাদের জিমেলে পাঠাতে পারেন। আমাদের জিমেলের নাম হলো siamthehorrorworld@gmail.com। এইটি আপনারা অডিও বা লিখে পাঠাতে পারেন। সিএম দ্য হরর ওয়ার্ল্ড সবসময় ভৌতিক সত্যিকার ঘটনা দিয়ে আপনাদের ভৌতিক অনুভূতি দিতে সবসময় চেষ্টা করে, এবং ইনশাল্লাহ আপনারা আজকে যে ঘটনা আমি দেব সেই ঘটনা আপনাদের ইনশাল্লাহ ভৌতিক অনুভূতি হবে। প্রিয় লিসেনার্স, আপনাদের থেকে আমি অনবরত অনেক ঘটনা পাচ্ছি এবং চেষ্টা করে যাচ্ছি সকল ঘটনা আস্তে আস্তে অ্যানালাইজ করে আপনাদের সামনে ঘটনাগুলো উপস্থাপন করবো ইনশাআল্লাহ, এবং আপনাদের দোয়া এবং আল্লাহ রহমত থাকলে ইনশাআল্লাহ সামনের দিকে আমরা আগাতে সক্ষম হব। প্রিয় লিসেনার্স, আজকের ঘটনা অনেক ভয়ঙ্কর হবে এবং শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে আমরা অনুরোধ করলাম সিএম দ্য হরর টিমের পক্ষ থেকে। গল্প যেভাবে লিখছেন আমরা সেভাবে বলা শুরু করলাম। প্রিয় লিসেনার্স, আজকে আমাদের গল্পের শিরোনাম হলো ভাঙা সেতুর রহস্য। যিনি আমাদের পাঠিয়েছেন তার নাম হলো অমিনেশ রায়, এবং তিনি থাকেন কলকাতা এবং বেলগাছিয়া রোড, এটা যত সম্ভব কলকাতা রেল স্টেশনের পাশে তার বাসা। উনি বলছেন, সিয়াম ভাই, আমি জানি আপনি সবসময় ভালো দলেই থাকেন এবং আপনার জন্য শুভকামনা রইল এবং সামনের দিকে যেন আপনি ভালোভাবে আগাতে পারেন সেই কামনাই করছেন। অমিনেশ রায় যেভাবে লিখছে আমরা ওইভাবে বলা শুরু করলাম। সালটা সম্ভবত 2010 কিংবা 11। আমি তখন সদ্য এক বেসরকারি সংস্থা চাকরিতে ঢুকেছি। কাজের চাপ প্রচণ্ড, কিন্তু মাইনে বেশ ভালো। আমাদের অফিসটা ছিল শহরের এক প্রান্তে আর আমার বাসা অন্য প্রান্তে। প্রতিদিন প্রায় 1.5 ঘন্টা পথ পেরিয়ে আমার যেতে হতো। তবে এই দীর্ঘ যাত্রাপথে আমার সঙ্গী ছিল আমার বাইকটা। নতুন চাকরি, নতুন বাইক, সব মিলে বেশ ফুরফুরে মেজাজে কাটছিল দিনগুলো। আমার বাড়ি ফেরার পথে একটা পুরনো ব্রিজ পড়ত। ব্রিজটা বহু বছর পুরনো, লোহার কাঠামো, জং ধরে গিয়েছে, খসে পড়ার মতো অবস্থা না, মোটামুটি চলার মতো। স্থানীয়দের কাছে ব্রিজটা নাম ছিল ভাঙা ব্রিজ নামে বেশি পরিচিত। শোনা যায় বহু বছর আগে একবার ব্রিজটা এক অংশ ভেঙে পড়েছিল, যদিও পরে মেরামত করা হয়, তবে নামটা থেকেই গেছে ভাঙা ব্রিজ। ব্রিজটার নিচ দিয়ে একটা ছোট্ট নদী বয়ে গেছে, যেটা বর্ষাকাল ছাড়া প্রায় শুকনোই থাকতো। প্রতিদিন রাতে অফিস থেকে ফেরার সময় ব্রিজটা পার করার সময় একটা অদ্ভুত অনুভূতি পেত। চারপাশটা কেমন যেন নিস্তব্ধ হয়ে যেত। ব্রিজের ওপর টিম করে কয়েকটা আলো জ্বলতো, কিন্তু তার জোর এতটাই কম যে তাতে এপার থেকে ওপার ঠিকমতো দেখাই যেত না। চারদিকে অন্ধকার, ঝিঝি পোকার ডাক, একটানা ডাক আর আমার বাইকের ইঞ্জিনের শব্দ। প্রথম বিষয়টাকে আমি অত পাত্তা দিইনি। সারাদিনের ক্লান্ত আর শহরের কোলাহল থেকে দূরে এই শান্ত পরিবেশটা মন্দ লাগতো না। কিন্তু যত দিন যাচ্ছে তত অস্বাভাবিক জিনিস আমার নজরে আসতে শুরু করলো। ব্রিজটা ঠিক মাঝখানে এই মনে হতো কেউ যেন ফিস করে কথা বলছে। এতটাই ক্ষীণ যে ঠিকমতো বোঝা যেত না, মনে হতো যেন বাতাস বয়ে যাওয়ার শব্দ। কিন্তু প্রতি রাতে একই শব্দ, একই রকম অনুভূতি থাকায় আমার মনের ভিতরে একটা খটকা লাগলো। আমি বিষয়টা নিয়ে আমার অফিসের এক পুরনো কর্মীকে জিজ্ঞেস করলাম, যার নাম হলো রমেশ দাদা। তার সাথে এই কথা বললাম। রমেশ দা এই এলাকায় বহু বছর ধরে থাকেন। আমার কথা শুনে রমেশ দা মুখে চিহ্ন বদলে গেল। তিনি কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, তুমি কেন ব্রিজটার কথা বলছো? ওই যে ভাঙা ব্রিজটা? আমি বললাম, হ্যাঁ রমেশ দা, ওই যে পুরনো লোহার ব্রিজটা যেটা দিয়ে ছোট নদীটা বয়ে
গেছে। রমেশদা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, শোনো, ওই দিক দিয়ে রাতে আর যাতায়াত কর না, বিশেষ করে একা। একটু ঘুরেই যাবে, কিন্তু নতুন যে ব্রিজটা হয়েছে ওটা ব্যবহার করো। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কেন রমেশদা, কি হয়েছে ওখানে? রমেশদা ইতস্ত হয়ে বললেন, না মানে ওই জায়গাটা ভালো না। অনেকে বলে ওখানে নাকি রাতে অদ্ভুত সব শব্দ শোনা যায়, মানুষের কান্নার মতো, আত্মনাদের মতো শব্দ। আমি হেসেই বললাম, আরে রমেশদা, আপনি এসব কি কুসংস্কার বিশ্বাস করেন? ওসব তো মনের ভুল। রমেশদা মুখে বললেন, এটা কুসংস্কার নয় অর্ণব। আজ থেকে প্রায় 15-20 বছর আগে বর্ষার এক রাতে একটা যাত্রী বোধহয় বাস নিয়ন্ত্রণ হারিয়ে ওই ব্রিজ থেকে নিচে পড়ে গেছিল। ব্রিজটার অবস্থা তখন আরও বেশি খারাপ ছিল। বাসটা নদীতে গিয়েই পড়ে, অনেকেই মারা গেছিল। তারপর থেকেই লোক বলে ওই ভাঙা ব্রিজের নিচে থেকে নাকি এখনও মানুষের কান্নার শব্দ ভেসে আসে। রমেশদার কথাগুলো শুনে আমার গা ছমছম করে উঠল, কিন্তু আমি নিজেকে যুক্তিবাদী বলে মনে করতাম, তাই মুখে বললাম, হতে পারে ওটা বাতাসের শব্দ বা অন্য কিছু। মানুষ তিলকে তাল করে, এই বুঝি। আমি আর কোনো কথা বললাম না। রমেশদা আর কিছু বললেন না, শুধু বললেন, সাবধানে থেকো। সেদিন রাতে অফিস থেকে ফিরতে একটু দেরি হয়ে গেল। প্রায় রাত 12টা বেজে গেছে। রাস্তাঘাট একদম শুনশান। আমি বাইক নিয়ে সেই ভাঙা ব্রিজের দিকে এগোতেই লাগলাম। হঠাৎ রমেশদার কথাগুলো মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল, কিন্তু আমি কিছু না ভেবে সেগুলো পাত্তা না দিয়ে চেষ্টা করলাম। ব্রিজটা ওঠার মুহূর্তে চারপাশে নিস্তব্ধ, যেন আরও গভীর বলে মনে হলো। ঝিঝি পোকার ডাক কেমন যেন থেমে গেছে, শুধু বাইকের হেডলাইটের আলো সামনে রাস্তাটাকে চিরে দিচ্ছে। ব্রিজটার মাঝখানে আসতে বাইকের ইঞ্জিনটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল। আমি বেশ কয়েকবার স্টার্ট দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই কিছু হলো না। হঠাৎ রমেশদার কথা আবারও আমার ব্রেনের ভিতর কেমন হিম করে উঠল। চারদিকে ঘুটঘুটে অন্ধকার, ব্রিজের টিমে আলোগুলো যেন আজ আরও ভয়ঙ্কর লাগছে। আমি বাইক থেকে নেমে কি হয়েছে দেখার চেষ্টা করছিলাম, তখনই আমি কিছু অদ্ভুত শব্দ শুনতে পেলাম। প্রথমে মনে হলো বাতাসের শব্দ, কিন্তু না, এটা বাতাসের শব্দ নয়। এই যেন অনেকগুলো মানুষের একসাথে কান্নার, আত্মনাদের শব্দ, একটা চাপা গোঙানির মতো শব্দ, যা শুনলে বুকের ভেতরটা কেঁপে ওঠে। ব্রিজের ঠিক নিচ থেকে ওই শুকনো নদী থেকে আসছে। মা সারা শরীর দিয়ে তখন যেন একটা ঠান্ডা স্রোত বইতে গেল। রমেশদার কথাগুলো সত্যি হতে চলছে। আমি দ্রুত এদিক তাকালাম। কোথাও কেউ নেই, শুধু ভাঙা ব্রিজ আর সেই ভয়ঙ্কর কান্নার আত্মনাদ শব্দ, যা ধীরে ধীরে বাড়ছে। তাছাড়া আর কিছুই নেই। আমি ভয়ে ভয়ে ব্রিজের রেলিংয়ের দিকে এগিয়ে গেলাম। নিচে কিছু দেখা যাচ্ছে না, কিন্তু কান্নার শব্দ এখন আরও স্পষ্ট। মনে হচ্ছে যেন বহু মানুষ একসাথে যন্ত্রণায় কাতরাচ্ছে, সাহায্যের জন্য আত্মনাদ করছে। তার মধ্যে নারী, পুরুষ, এমনকি শিশুর কান্না ভেসে আসছে বাতাসের সঙ্গে। আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। আমি আর এক মুহূর্তে ওখানে দাঁড়ানোর সাহস পেলাম না। বাইকটা ওখানেই ফেলে রেখে আমি দৌড়ে লাগালাম। আমি জানি না কত জোরে দৌড়াচ্ছিলাম, শুধু মনে হচ্ছে যতক্ষণ না ব্রিজের অন্য প্রান্তে পৌঁছাই, একটা চায়ের দোকানে আলো দেখতে পেয়েছি, ততক্ষণ আমি থামিনি। আমার বুকের ভিতরটা তখন যেন ধরপড় করছিল, আর কানের মধ্যে সেই করুণ আত্মনাদ যেন প্রতিধ্বনি হচ্ছিল। দৌড়ে চায়ের দোকানের সামনে এসে আমি হাঁটুতে হাত দিয়ে ঝুঁকে পড়লাম। ফুসফুসটা যেন ছিঁড়ে বেরিয়ে আসতে চাইছে। গলা শুকিয়ে শুধু বাতাস ঢুকছে আর বেরোচ্ছে, কিন্তু তৃষ্ণা মিটছেই না। দোকানের টিমে হলুদ আলোটাকে ওই মুহূর্তে স্বর্গের আলোর মতো মনে হচ্ছিল। ভিতরে একজন বয়স্ক লোক উনুনে চায়ের জন্য জল ছাপিয়ে ঝিমেছিলেন। আমার এভাবে হাঁপানোর শব্দে উনি চমকে উঠে তাকালেন আমার দিকে। কি হয়েছে বাবু, এমন করছো কেন? কেউ তাড়া করছিল নাকি? না, লোকটার গলার স্বরে যেন একটা অস্বাভাবিক উদ্বেগ। আমি কোনো মতেও হাত তুলে ইশারায় জল চাইলাম। লোকটা তাড়াতাড়ি একটা স্টিলের গ্লাস জল এগিয়ে দিল।
আমি এক নিঃশ্বাসে পুরো গ্লাসটা শেষ করে ফেললাম। জলটা প্রেস যেতেই যেন কিছুটা ধাতস্থ হলাম, কিন্তু বুকের ভিতরে কাঁপুনিটা তখনও থামেনি। চোর ডাকাত নাকি দোকানি আবার জিজ্ঞেস করলেন। মাথা নেড়ে বললাম, তারপর ভাঙা ভাঙা গলায় বললাম, আমার আমার ওই বাইকটা ওই ব্রিজের উপরে। আমার কথা শুনে লোকটার মুখের ভাব বদলে গেল। উনি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, আজ রাতেও ওই দিক দিয়ে গিয়েছিলেন? কতবার মানে করছি বাবু, সবাইকেই বলি রাত বিয়েতে ওই ভাঙা ব্রিজের পুলের উপর দিয়ে যেও না, কিন্তু কে কার কথা শোনে? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আপনিও জানেন? আরে বাবু, জানবো না কেন? ওইখানে 50 বছর ধরে আমি এই দোকানটা চালাচ্ছি। এই পুলিশ পুলের পেটের ভিতরে কি আছে তা আমার চেয়ে ভালো আর কে জানবে বলো বাবু? বলতে বলতে উনি একটা মাটির ভাঁড়ে আমার দিকে চা এগিয়ে দিলেন। বাবু নিন, চারটা খান, শরীরটা গরম হবে, ভয়টাও কমবে। আমি চায়ের ভাঁড়ে হাত ছোঁয়াতে বুঝলাম আমার হাত কি ভীষণ ঠান্ডা হয়ে আছে। চায়ের শুকনো উষ্ণতাটুকু যেন সেই শীতলটা কাটাতে পারছিলাম না। আমি বললাম, কিন্তু এগুলো কিসের শব্দ? এতগুলো মানুষ একসাথে, মনে হচ্ছে যেন। আমার কথা শেষ হওয়ার আগেই দোকানি বলে উঠলেন, এগুলো আত্মনাদ, যন্ত্রণার আত্মনাদ, যারা মুক্তি পায়নি তাদের কান্না। আমি এটা শুনে আমার গলা শুকিয়ে যাচ্ছে। তখন ওই চাওয়ালা দোকানদার বলল, ওই যে বাসটা পড়েছিল তারপর থেকে ওখানে রয়ে গেছে ওরা। প্রতি অমাবস্যা ও পূর্ণিমা ওদের কান্না আরও বেড়ে যায়। আজ তো অমাবস্যার রাত, তাই হয়তো আওয়াজটা বেশি শুনতে পেয়েছেন। আমি শিউরে উঠলাম। আজ অমাবস্যা? আমার খেয়ালই ছিল না। আমার যুক্তিবাদী মন তখনও মানতে চাইছিল না। আমি বললাম, কিন্তু এটা কিভাবে সম্ভব? মৃত মানুষের আত্মা, বিশ্বাস অবিশ্বাসের কি আছে বাবু? লোকটা শান্ত গলায় বলল, যা সত্যি তাই বললাম। আপনি নিজের কানে তো শুনেছেন, নিজের চোখে পরিস্থিতি দেখছেন। এখন যদি বলেন সব মনের ভুল, তাহলে তো আমার কিছুই বলার নাই। তবে একটা কথা বলি, আপনার কপাল ভালো যে শুধু আওয়াজ শুনে ফিরে এসেছেন। অনেকে আরও খারাপ অভিজ্ঞতার শিকার হয়েছে। আরও খারাপ অভিজ্ঞতা মানে? আমি বললাম। তখন আমার গলার স্বর শুকিয়ে আসছিল। এই তো বছর 5 আগের কথা। আপনার মতো এক ছোকরা নতুন চাকরি করতো শহরে, রাত করে ফিরছিল। সেও আওয়াজ শুনেছিল, কিন্তু আপনার মতো সে পালিয়ে আসতে পারেনি। সে ছিল বেশি সাহসী। বাইকটা স্ট্যান্ড করে রেলিংয়ের উপর ঝুঁকে টর্চ ফেলে দেখতে গেছিল নিচে কি হচ্ছে। পরদিন সকালে ওর লাশ পাওয়া যায় ব্রিজের ঠিক নিচে। মাথাটা পাথরে লেগে থেতলে গেছিল। পুলিশ বলল এটা অ্যাক্সিডেন্ট, কিন্তু আমরা জানি ওকে টেনে নামানো হয়েছিল। এই কথা শোনার পর আমার আর এক মুহূর্ত সেখানে বসে থাকার ইচ্ছা হলো না। আমার মনে হচ্ছিল ওই অন্ধকার ভিতর থেকে অদৃশ্য কিছু একটা যেন এখনও আমার দিকে তাকিয়ে আছে, ওই ব্রিজটার ওই পার থেকে। আমি চায়ের দাম মিটিয়ে বললাম, আমার বাইকটা ওরা তো ওখানেই রয়ে গেল। দোকানি বলেন, আজ রাতে ও মুখে হবেন না, ওটা ওখানেই পড়ে থাক। কাল সকালে লোকজন বেরোলে গিয়ে নিয়ে আসবেন। দিনের বেলায় কোনো ভয় নেই, যান এখন বাড়ির দিকে যান, আর ভুলেও পিছনে তাকাবেন না। আমি আর কোনো কথা না বাড়িয়ে বাড়ির দিকে হাঁটা শুরু করলাম। রাস্তাটা লম্বা, কিন্তু ওই ব্রিজের দিকে ফিরে যাওয়ার কথা ভাবতেও আমার শরীর হিম হয়ে যাচ্ছিল। সারা রাস্তা আমার কানের মধ্যে সেই ভয়ঙ্কর আর্তনাদ, সেই গোঙানির শব্দ বাজতে থাকলো। মনে হচ্ছিল অন্ধকার প্রতিটি কোণ থেকে যেন এক জোড়া চোখ আমার দিকে দেখছে। বাড়ি পৌঁছে দরজা বন্ধ করার পরেও আমার শান্তি ছিল না। সারা রাত আলো জেলে বসে রইলাম, চোখের পাতা এক করতে পারলাম না। প্রতি মুহূর্তে মনে হচ্ছিল জানালার বাইরে কারোর যেন ফিসফিস করছে। পরদিন সকালে আমি অফিসের রামেশদাকে ফোন করে সবটা খুলে বললাম। রামেশদা আমার কথা শুনে একটু অবাক হলেন না, বরং বললেন, আমি তোকে আগেই বারণ করেছিলাম, অন্য তুই আমার কথা শুনিসনি। আমি বললাম, রামেশদা আমার বাইকটা ওখানেই পড়েছে, আমি একা যেতে সাহস পাচ্ছি না, তুমি কি আমার সাথে একটু কথা যাবে? রামেশদা রাজি হলেন। আমরা দুজনে মিলে দিনের বেলাতেই সেই ব্রিজের দিকে গেলাম। দিনের আলোয় ব্রিজটা অতটা ভয়ঙ্কর লাগছিল না,
শুধু একটা পুরনো পরিত্যক্ত কাঠামোর মতো দাঁড়িয়ে আছে। আমার বাইকটা ঠিক সেই জায়গায় পড়েছিল যেখানে আমি ফেলে এসেছিলাম। কিন্তু বাইকটার অবস্থা দেখে আমার বুকের ভিতরে ছ্যাস করে উঠল। বাইকটা এমনভাবে কাত হয়ে পড়ে আছে যেন কেউ আশ্রয় ফেলছে। হেডলাইটটা ভাঙা, ট্যাঙ্কের উপর লম্বা লম্বা আঁচড়ের দাগ। মনে হচ্ছিল কোনো গভীর বড় জন্তু এত লম্বা নখের দিয়ে আঁচড় দিতে পারে না। দাগগুলো এতটাই গভীর যে মনে হচ্ছে কোনো ধারালো নখ দিয়েও যেন এই আক্রোশ ছিঁড়ে দিয়েছেন। রমেশদা বাইকটা দেখেই আমার দিকে তাকালেন, আর ওর চোখ মুখে স্পষ্ট আতঙ্কের ছাপ। ফিস ফিস করে বললেন, দেখেছিস আমি তোকে কি বলেছিলাম? এটা সাধারণ কোনো আঁচড়ের দাগ নয়, চল তাড়াতাড়ি এখান থেকে। আমরা কোনো মতে বাইকটা তুলে স্টার্ট দেওয়ার চেষ্টা করলাম। ভাগ্য ভালো, কয়েকবার চেষ্টা করার পর ইঞ্জিনটা চালু হলো। আমি আর এক মুহূর্ত দাঁড়ালাম না, বাইক চালিয়ে সোজা গ্যারেজে নিয়ে গেলাম। গ্যাস মালিক মকবুল চাচা বাইকটা দেখে অবাক হলেন। কি করে হলো এটা অর্ণববাবু? এক্সচেঞ্জ করেছিলেন নাকি? আগে থেকে বলা ভালো। মকবুল চাচা গ্যারেজের মালিক। আমি আমার বাড়ি থেকে পাই যেদিক দিয়ে আমার অফিসে যেতে হয়, ওনার সাথে আমার পায়ে দিনই দেখা হয়। এ কারণে উনি আমাকে দেখেই চিনে ফেলেছিলেন। আমি ওনার কাছে সত্যিটা চেপে গিয়ে বললাম, হ্যাঁ চাচা, কাল রাতে স্লিপ করে পড়ে গিয়েছিলাম। মকবুল চাচা বাইকের ট্যাঙ্কের উপরে আঁচড়ের দাগগুলো ভালো করে দেখতে দেখতে বললেন, কিন্তু এই দাগগুলো তো পড়ার মতো দাগ নয়, মনে হচ্ছে যেন কোনো জানোয়ারে আঁচড়ে দিয়েছে। কিন্তু এখানে তো বাঘ ভাল্লুক তো কিছুই নেই, কুকুরের নখ এত গভীর দাগ হয় না যতটা এখানে দাগ হয়েছে নখের। আমি কোনো উত্তর দিতে পারলাম না, শুধু বললাম, আপনি এটা ঠিক করেন দিন তো চাচা। সেদিন থেকে আমি ওই ভাঙা ব্রিজ এড়িয়ে চলতে শুরু করলাম। প্রায় 10 কিলোমিটার রাস্তা ঘুরে আমাকে যাতায়াত করতে হতো, কিন্তু আমি তাতেও রাজি ছিলাম। কিন্তু ঘটনাটা আমার মন থেকে মুছে গেল না। প্রতি রাতে ঘুমের মধ্যে আমি সেই আত্মনাদ শুনতে পেতাম, দুঃস্বপ্ন দেখে মাঝ রাতে আমার ঘুম ভেঙে যেত। আমার কাজের উপরের প্রভাব পড়ছে শুরু করলাম। আমি সারাক্ষণ অন্যমনস্ক থাকতাম, কাজে ভুল করতাম। কয়েক সপ্তাহ পর আমি ঠিক করলাম, এভাবে আর চলতে পারে না। আমাকে এই ভয়ের মোকাবেলায় কিছু করতে হবে, এর রহস্যের শেষ দেখতেই হবে। আমি ঠিক করলাম আমি আবার ওই ব্রিজ যাব, তবে এবার একা নয়, আর দিনের বেলাতেও নয়। আমি যাব সেই ভয়ঙ্কর রাত, যে রাতে অমাবস্যার রাত, যে রাতে ওই আত্মনাদ সবচেয়ে তীব্র হয়ে ওঠে। আমি জানতে চাই সেদিন রাতে ওই বাসটার সাথে ঠিক কি হয়েছিল, কেন এতগুলো মানুষ পড়েও সেই মানুষগুলো আত্মা মুক্তি পায়নি। আমার এই সিদ্ধান্ত যে আমার জীবনের সবচেয়ে বড় ভুল হতে চলছে তা আমি আগেই বুঝেছিলাম। আমার সিদ্ধান্তটা ছিল এক কথায় পাগলামি। যে ভয় আমাকে প্রতি রাতে তাড়া করে বেড়াচ্ছে, আমি স্বেচ্ছায় সেই ভয়ের মুখোমুখি হতে চলেছি। কিন্তু আমার ভিতরটা জেদে ভরে উঠেছিল, হয় এর রহস্যের শেষ দেখব, নয়তো এই চিরস্থায়ী ভয়কে মেনে নেব। আমি রমেশ দাকেও আমার পরিকল্পনার কথা বলিনি, কারণ আমি জানতাম উনি আমাকে আটকাতেন। বরং আমার কলেজের এক বন্ধু অভিকে ফোন করলাম। অভি এইসব ভূত পেত বা অলৌকিক ঘটনা বা প্যারানর্মালে খুবই বেশি আগ্রহ ছিল। ও বিভিন্ন জায়গায় এসবের সন্ধানে ঘুরে বেড়াতো। আমার ফোন পেয়ে অভি পাই লাফিয়ে উঠলো, কি বলছিস দোস্ত, সত্যি? আমি এমন একটা জায়গা তোর বাড়ির কাছে আছে, তুই আমাকে এতদিনও বলিস না? আমি আসছি, কবে যাবো বল? আমি বললাম, পরের অমাবস্যা। সেদিনই আওয়াজটা সবচেয়ে বেশি শোনা যায়। আমাদের পরিকল্পনা চূড়ান্ত হলেও পরের অমাবস্যা রাতে আমরা দুজন একসাথে ওই ভাঙা ব্রিজটায় যাব। অভি ওর সাথে কিছু যন্ত্রপাতি নিয়ে আসবে। একটা এগুলো বলার দরকার, উনি অভি কী কী যন্ত্রপাতি নিয়ে আসবে যেগুলো অভি নিছিল। একটা রেকর্ডার, একটা নাইট ভিশন ক্যামেরা, আর একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ইএমএফ মিটার। ওর হাতে যেখানে অস্বাভাবিক কিছু থাকে সেখানে নাকি ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তারতম্য দেখা যায় বা ওর আন্দাজ বোঝা যায়। আমি এসবে কিছুই বুঝতাম না, কিন্তু অভি সাথে থাকায় আমার ভয়টা কিছুটা কমেছিল। মনে হচ্ছিল একা নয়, একজন সঙ্গী আছে।
অবশেষে সেই রাতটা এলো। আকাশ ঘন কালো মেঘে ঢাকা, চাঁদ ওঠার কোনো লক্ষণই নেই। চারপাশটা যেন আগের রাতের চেয়েও বেশি ভয়ঙ্কর আর থমথমে। আমি আর অভি বাইকে করে ব্রিজটা কিছুটা দূরে এসে নামলাম। বাইকটা একটা ঝোপের আড়ালে লুকিয়ে রেখে আমরা পায়ে হেঁটে ব্রিজের দিকে এগোতে লাগলাম। চারদিকে কবরের মতো নিস্তব্ধ, শুধু আমাদের জুতার শব্দ সেই নিস্তব্ধতাকে ভেঙে দিচ্ছিল। ব্রিজের কাছাকাছি আসতেই একটা ঠান্ডা স্যাঁতস্যাঁতে হাওয়া আমাদের গায়ে লাগলো। হাওয়ার কেমন যেন একটা পচা শ্যাওলা ধরা গন্ধ। অভি ওর ব্যাগ থেকে ইএমএফ মিটার বের করলো। মিটার কাঁটাটা সামান্য কাঁপছিল। অভি ফিসফিস করে বলল, দোষ, কিছু একটা আছে এখানে, নর্মাল রিডিংয়ের চেয়েও একটু বেশি। আমরা ব্রিজের উপরে উঠলাম, ঠিক মাঝখানে এসে দাঁড়ালাম যেখানে আমার বাইকটা খারাপ হয়েছিল। অভি ভয়েস রেকর্ডার চালু করে ব্রিজের রেলিংয়ের ধারে রেখে দিল। তারপর নাইট ভিশন ক্যামেরা চোখে লাগিয়ে নিচের দিকে তাকালো। আমি ওর পাশে দাঁড়িয়ে রেলিংয়ে ভর দিয়ে নিচের অন্ধকার দিকে তাকিয়েছিলাম। আজ কোনো শব্দ নেই, কোনো ফিসফিসানি বা কান্নার আওয়াজ নেই। চারপাশটা অস্বাভাবিক রকমের শান্ত। আমার মনে হচ্ছিল এই শান্তিটাই যেন কোনো ঝড়ের পূর্বাভাস। হঠাৎ অভি উত্তেজিত গলায় বলে উঠল, অন্য দেখ, নিচে কারা যেন দাঁড়িয়ে আছে। আমার বুকের ভিতরে তখন ছ্যাত করে উঠলো ওর কথায়। কি বলছিস? কোথায়? ওই যেই নদীর শুকনো খাতের মাঝখানে অনেকগুলো ছায়ামূর্তির মতো স্থির হয়ে দাঁড়িয়ে আছে, আমাদের দিকেই তাকিয়ে আছে মনে হচ্ছে। অভি নাইট ভিশন ক্যামেরাটা আমার দিকে এগিয়ে দিলেন। আমার হাত কাঁপছিল। আমি কাঁপা কাঁপা হাতে ক্যামেরাটার দিকে চোখ লাগালাম। সবুজ স্ক্রিনের মধ্যে দিয়ে যা দেখলাম তা আমার রক্ত জল হয়ে গেল, যা আমি মোটেও দেখার জন্য কাম্য ছিলাম না। ব্রিজের ঠিক নিচে শুকনো নদী খাতে প্রায় জন 15-20 আবচ্ছা মূর্তি দাঁড়িয়ে আছে। তাদের কোনো স্পষ্ট অবয়ব নেই, শুধু মানুষের আকৃতির মতো কালো ছায়া। তারা নড়ছেও না, চড়ছেও না, শুধু স্থির হয়ে উপরের দিকে, অর্থাৎ আমাদের দিকে তাকিয়ে আছেন। আমার গলা তখন শুকনো কাঠ, কোনো আওয়াজ বেরোচ্ছিলাম না। আমি ক্যামেরাটা অভিকে ফিরিয়ে দিলাম, আর ঠিক সেই মুহূর্তে আমাদের পায়ের তলার ব্রিজটা যেন হালকা কেঁপে উঠল। আর সাথে সে ভয়ঙ্কর শব্দটা শুরু হলো। তবে এবার আর সেটা করুণ আত্মদান ছিল না, এবার সেটা ছিল একটা সম্মিলিত তীব্র গোঙানির শব্দ। যন্ত্রণার নয়, তীব্র আক্রোশের শব্দ। মনে হচ্ছিল ওই ছায়ামূর্তিগুলো যেন একসাথে গোঙাচ্ছে। আর সেই শব্দের সাথে মিশে ছিল একটা ফিসফিসানি অনেকগুলো কণ্ঠস্বর, একসাথে কিছু বলার চেষ্টা করছে, কিন্তু ভাষা বোঝা যাচ্ছে না। শুধু একটা শব্দ বারবার কানে আসছিল, নেমে আয়, নেমে আয়। অভি ইএমএফ মিটারের দিকে তাকিয়ে চিৎকার করে উঠল, অন্য মিটারটা দেখ, রিডিং পুরো লালের ঘরে। এখানে শক্তিশালী এনার্জি ফিল্ড তৈরি করছে, মানে নেগেটিভ চার্জ। আমি মিটারের দিকে তাকিয়ে দেখলাম কারাটা লাল ভাবে লাফাচ্ছে। আমাদের চারপাশটা হাওয়াটা হঠাৎ করে বরফের মতো ঠান্ডা হয়ে গেল। আমার মনে হচ্ছিল কেউ যেন আমার ঘাড়ে ঠান্ডার নিঃশ্বাস ফেলছে। আমি পিছনে তাকাতে দেখলাম আমাদের থেকে কয়েক হাত দূরে আরও একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। সেটা কখন এখানে এসেছে আমরা টেরও পাইনি। অভিও সেটা দেখতে পেয়েছিল। আমরা দুজন ভয়ে জমে গিয়েছিলাম, নড়ার ক্ষমতাটুকু হারিয়ে ফেলেছিলাম। ছায়ামূর্তি ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসতে লাগলো। আর কোনো মুখ নেই, চোখ নেই, কিন্তু আমার মনে ছিল ওরা সরাসরি আমার চোখের দিকে তাকিয়ে আছে। ওটা যদি কেউ একা দেখতো, হয়তো বা সে ওখানে স্টক হয়ে মারা যেত। ঠিক তখনই ঘটলো আসল ঘটনাটা। ব্রিজের নিচ থেকে ভেসে আসা গোঙানির শব্দটা হঠাৎ করে বদলে গেল। এবার সেটা অস্পষ্ট রইল না, একটা পরিষ্কার তীক্ষ্ণ কণ্ঠস্বর সব শব্দকে ছাপিয়ে চিৎকার করে উঠল, বাঁচাও, আমাকে বাঁচাও, এরা আমাকে ছাড়ছে না, আমি মরতে চাইনি। আমি চমকে উঠলাম, কেননা এই কণ্ঠস্বরটা আমার খুব চেনা, কিন্তু কোথায় শুনেছি মনে করতে পারছিলাম না। আমি মরিয়া
হয়ে রেলিংয়ের ওপরে ঝুঁকে নিচের দিকে তাকালাম। নাইট ভিশন ক্যামেরা ছাড়াই আমাদের চোখ যেন অন্ধকার সাথে অভ্যস্ত হয়ে গেছিল। আমি যা দেখলাম তা মোটেও দেখার জন্য প্রস্তুত ছিলাম না। ওই ছায়ামূর্তির মাঝখানে একজন হাঁটু গেড়ে বসে আছে, সে আমাদের দিকে তাকিয়ে সাহায্যের জন্য হাত বাড়াচ্ছে। আর তখনই আমার মনে হচ্ছিল এই কণ্ঠস্বরটা সেই চায়ের দোকানের বয়স্ক লোকটা না, যে আমাকে সেদিন রাতে চা দিয়েছিল, যে আমাকে ওই ব্রিজের গল্প শুনিয়েছিল। আমার মাথাটা ঘুরে গেল, লোকটা ওখানে কি করছে? আমি অভিকে বললাম, অভি নিচে নিচে চল, ওই চায়ের দোকানের লোকটাকে ওরা ধরে রেখেছে অভি, ওদেরকে বাঁচাতে হবে। অভি অবাক, কি বলিস, কিভাবে? আমাদের ভাবার সময় ছিল না। লোকটা আত্মনাদ তীব্র হচ্ছিল। আমি ওদের একজনও নয়, আমি শুধু দেখতে এসেছিলাম। আমাকে নিয়ে চাস না, বাঁচাও। আর ভিতরটা ভয়টা একটা তার জায়গায় জন্ম নিল তীব্র অপরাধবোধ। আমার এই জন্যই কি লোকটা আজ বিপদে? আমি কি তাকে পরোক্ষভাবে উস্কে দিয়েছি? আমি রেলিংয়ের টপকে নিচে নামার জন্য পা বাড়ালাম। অভি আমার হাত ধরে ফেললো। পাগলামি করিস না অর্ণব, নিচে নামলে তুই আর ফিরতে পারবি না। কিন্তু লোকটা তো বাঁচাতে হবে। আমি চিৎকার করে বললাম, ওকে আর বাঁচানো সম্ভব না। অভি হতাশ গলায় বলল, ওদের জগতে যে একবার ঢুকে গেছে সে আর ফিরতে পারে না অর্ণব। ঠিক সেই মুহূর্তে নিচের ছায়া মুহূর্তে হলো একসাথে সেই লোকটার উপর ঝাঁপিয়ে পড়লো। লোকটা একটা তীব্র যন্ত্রণা কাতর চিৎকার এবং অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। তারপর সব আবার শান্ত নিস্তব্ধ। ছায়ামূর্তিগুলো আবার স্থির হয়ে গেল, যেন কিছুই হয়নি। আর আমাদের সামনে দাঁড়িয়ে থাকা ছায়ামূর্তিটা যেন আর ওখানে ছিল না। কখন উদা হয়ে গেছে আমরা জানিও না। আমি আর স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। আমাদের চোখের সামনে একটা জলজন্ত মানুষ অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। আমরা কিছুই করতে পারলাম না। হঠাৎ ভয়েস রেকর্ডারকে দিকে আমাদের চোখ গেল। ওটা তখনও চালু ছিল। অভি কাঁপা কাঁপায় হাতে ওটা তুলে নিল। আমরা আর এক মুহূর্ত দাঁড়ালাম না, পাগলের মতো দৌড়ে বাইকের কাছে ফিরে এলাম। বাইক স্টার্ট দিয়ে আমরা আর পিছনে ফিরে তাকাই নাই। বাড়ি ফিরে আমি আর অভি সারা রাত ঘুমাতে পারিনি। পরদিন সকালে আমরা খবর পেলাম ভাঙা ব্রিজের কাছ থেকে এক বয়স্ক চা দোকানির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় পা পিছলে ব্রিজ থেকে পড়ে গিয়ে মাথায় আঘাত লেগে মৃত্যু হয়েছে। স্বাভাবিক অ্যাক্সিডেন্ট। কিন্তু আমি আর অভি জানি সত্যিটা কি। আমরা জানি ওটা কোনো অ্যাক্সিডেন্ট ছিল না। সেদিনের পর থেকে আমি আর ওই শহরে থাকিনি। চাকরি ছেড়ে দিয়ে অন্য শহরে চলে এসেছি। কিন্তু এতগুলো বছর পরেও প্রতি অমাবস্যার রাতে আমি ঘুমের মধ্যে সেই ভাঙা ব্রিজটা দেখতে পাই। আমি দেখি অনেকগুলো ছায়ামূর্তি, মাঝখানে সেই বয়স্ক লোকটা দাঁড়িয়ে আছে। তার মুখে কোনো আর্তনাদ নেই, কোনো যন্ত্রণা নেই, শুধু একটা শান্ত শীতল হাসি। সে আমার দিকে তাকিয়ে থাকে আর তার ফিসফিসানি আমার কানে ভেসে আসে, তুমি তো বেঁচে গেলে, কিন্তু তুমি কি সত্যিই মুক্ত হতে পেরেছো? প্রতি রাতে তোমাকেও তো এই ব্রিজের নিচেই ফিরে আসতে হয়। আমরা তোমার জন্য অপেক্ষা করছি অর্ণব। একদিন তোমাকে আমাদের কাছেই আসতে হবে। আমি জানি ওই ব্রিজটা শুধু লোহার কাঠামো নয়, ওটা একটা দরজা যা একবার খুলে গেলে আর বন্ধ হয় না। আমি সেদিন ওই দরজা দিয়েই উকি দিয়েছিলাম, আর সেই থেকে আমার আত্মার একটা অংশ ওখানেই আটকে গেছে। আমার মনে হচ্ছিল আমি পালিয়ে বেড়েছি, কিন্তু আমি জানি একদিন আমাকেও ওই আত্মনাথের অংশ হতে হবে। কারণ কিছু ভয় থেকে মুক্তি পাওয়া যায় না, কিছু অন্ধকার চিরস্থায়ী। পরবর্তীতে অর্ণব বা অভি আমাদের আর কিছু লেখে নাই, বা ওনার সাথে কি হয়েছিল এটা অমিলেশ রায় আপনি প্লিজ বলবেন। এবং তাদের সাথে কি পরবর্তীতে আর কোনো ভৌতিক ঘটনা কি ঘটছে, যদি ঘটে থাকে অবশ্যই আমাদের জিমেলে পাঠাবেন। আমাদের জিমেলের নাম হলো siamtheworldbd@gmail.com। এবং প্রিয় লিসেনার্স, আপনাদের কাছে আজকে ঘটনা কেমন লাগলো? অবশ্যই আমি মনে করি আজকের ভৌতিক ঘটনা আরও ভয়ঙ্কর হয়েছে। এবং প্রিয় লিসেনার্স, তাহলে কি ভাঙা ব্রিজের রহস্য কি কখনো উদ্ঘাটন করা যাবে না? তাহলে কি এটা রহস্যই থেকে গেল? প্রিয় লিসেনার্স, যারা শেষ পর্যন্ত এই ঘটনাটি শুনছেন তারা অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন। তো প্রিয় লিসেনার্স, আজকের মতো এই পর্যন্তই ঘটনা। এবং
লিসেনার্স, যদি আপনারাও যদি আমাদের ঘটনা যদি পাঠাতে চান বা আপনাদের আত্মীয় স্বজন বা আপনাদের কোনো গ্রামবাসী বা শহরের কোনো ঘটনা থাকে, অবশ্যই আমাদের জিমেলে পাঠাতে পারেন। আমাদের জিমেলের নাম হলো siamrahawardbd@gmail.com। এখানে আপনি অডিও বা লিখে পাঠাতে পারেন, এবং আমাদের জিমেল কমেন্টে এবং ডিসক্রিপশন বক্সে দুটো উভয়তেই থাকবে। প্লিজ সবাইকে শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।